আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি অল্প পরিশ্রমে একটা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা। ইনশাল্লাহ শিওর একটা সৃজনশীল তুমি অধ্যায় থেকে পাবা। এবং এই অধ্যায় সৃজনশীলটা খুবই সোজা টাইপের হয়। লাইক প্রত্যেক বছর সেম টাইপটাই তোমার বজায় থাকে। তো এই টাইপের সৃজনশীলটা প্রত্যেক বছর আসে। আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন দেখবা যে প্রায় একই টাইপের অঙ্ক, মানে ঘোরার কথা দেখবা যে প্রায় একই টাইপের অঙ্ক প্রত্যেক বছর থাকে। তো আমরা যদি বেসিকটা ভালো মতো ধারণা থাকে আমাদের এই অধ্যায় থেকে এবং একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই তো এই অধ্যায়ের যেই বেসিক ধারণাগুলো আছে এগুলো কিন্তু তোমার ভবিষ্যতে ইন্টারে এবং এডমিশন লাইফে তোমার এই অধ্যায়ের বেসিক ধারণাগুলো কাজে লাগবে। গতি নিয়ে আলোচনা, তারপর হচ্ছে তোমার স্প্রিং স্প্রিং নিয়ে আলোচনা যেগুলো, তারপর হচ্ছে তোমার বিভিন্ন যেই শব্দের বেগ এগুলো নিয়ে আলোচনা, তরঙ্গ নিয়ে আলোচনা, এগুলো কিন্তু তোমার ভবিষ্যতে ইন্টার লাইফে তোমার কাজে লাগবে। এটা নিয়ে কিন্তু তোমাদের ইন্টার লাইফেও অধ্যায় আছে। তো আজকে আমরা এই অধ্যায় থেকে আমরা আজকে প্রত্যেকটা ক্লাসের মতোই এই অধ্যায়ের বেসিক সিকিউ এবং এমসিকিউ আমরা কভার আপ করবো। আর শর্ট কোশ্চেন যেগুলো আছে আমরা যদি বইটা রিডিং করি তাহলে ইনশাল্লাহ শর্ট কোশ্চেন গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো আলাদাভাবে আমরা শর্ট কোশ্চেন আর কিছু বলবো না, আমরা তো বেসিকের মধ্যেই পড়ায় যাব, প্রত্যেকটা পেজ বাই পেজই পড়ানোর চেষ্টা করব। তো ওখানে তোমরা যদি পেজ বাই পেজ ক্লিয়ার রাখো তাহলে শর্ট কোশ্চেন গুলো আশা করি তোমরা সহজে ক্লিয়ার করে ফেলতে পারবা। তাহলে আমরা একটা ধারণা রাখি যে এখান থেকে আমরা যদি এই অধ্যায়টা যদি ভালোভাবে আমরা ক্লিয়ার করি তাহলে একটা সৃজনশীল সিকিউ ইনশাল্লাহ আমরা একটা পাবো, ইনশাল্লাহ ধরে রাখি। আর এমসিকিউ হচ্ছে এ হতে থেকে তুমি তো কমন ইনশাল্লাহ এখানে একটা পাবাই। আর দুইটা বা তোমার যদি লাক ভালো হয় তাহলে তুমি তিনটা পাইতে পারো। হুম। আর এই হতে থেকে এমসিকিউ করার মতো ভালোই জায়গা আছে, একটু ঘোরানো যায়। তো শুরু করি আজকে আমরা অধ্যায়টা। প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতি। আমরা দ্বিতীয় অধ্যায়ে গতি নিয়ে কিছু আলোচনা আমরা দেখছি, যে দ্বিতীয় অধ্যায়ে পর্যাবৃত্ত গতি, তারপরে সরলরৈখিক গতি, এগুলা গতি নিয়ে আলোচনা করছে। তো আমরাও এই অধ্যায়তেও প্রথম দিকে কিছু গতি নিয়ে আলোচনা করব। প্রথম যে গতিটা এটা হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা আসলে কি? এই যে আমরা একটা জিনিস ধরো, একটা একটা পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট তোমার বললাম যে তুমি পুরাটা রাস্তা ঘুরে আবার এই পয়েন্টে আসবা। এই পুরাটা রাস্তা ঘুরলা, আবার এই পয়েন্টে আসলা। এটাকে বলে পর্যাবৃত্ত গতি। মানে তুমি এটা একটা পর্যায়ে আর কি, এটা অবশ্যই একটা পর্যায়ে। তুমি যদি এর বারবার ঘুরতে থাকো, লাইক এটার মতো, তুমি যদি মনে করো এই বৃত্তাকার পথটা বারবার তুমি ঘুরতে থাকো, বারবার ঘুরতে থাকার সময় যদি তুমি একটা কোনো একটা বিন্দু বা কোনো একটা জায়গা বারবার অতিক্রম করতেছো না, এটাকেই বলে পর্যাবৃত্ত গতি। মানে কোনো একটা পথ বারবার অতিক্রম করার সময় কোনো একটা নির্দিষ্ট বিন্দু তুমি যে বারবার অতিক্রম করতেছো, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। সুন্দর একটা সংজ্ঞা তুমি কিন্তু বইয়ের মধ্যে পাবা, তুমি বইয়ের মধ্যে সংজ্ঞাটা ভালো করে পড়বা। আমি জাস্ট তোমাকে একটা বেসিক ধারণা দিচ্ছি, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি আরেকটা গতি হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি এগুলোর উদাহরণ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার কিন্তু এমসিকিউ তে আসে। পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল স্পন্দন গতি, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এগুলার উদাহরণ গুলা নিয়ে কিন্তু আলোচনা করছে। স্পন্দন গতি যদি বলি, স্পন্দন গতি, স্পন্দন গতি জিনিসটা হচ্ছে যে, ধরো আমরা একটা ওই যে ঘড়ির পেন্ডুলাম দেখো না, ঘড়ির পেন্ডুলাম এভাবে এভাবে দুলে, যে ওটার মতোই, কাইন্ড অফ ওটার মতোই। ধরো এখানে একটা আমরা রশি রাখলাম, রশির মধ্যে আমরা বল ঝুলাই দিলাম, ঠিক আছে? তো এখন কি হইলো, আমরা এই বলটাকে দুলাই দিলাম, এই বলটাকে আমরা দুলাই দিলাম, দুলাই দেওয়ার পরে বলটা তো একটা পর্যায়ে যাবে, একটা পর্যায়ে যাবে, তো সামনে পিছনে একটা পর্যায়ে যাবে। হুম। যদি এখানেও তো বলটা পিছনের দিকে একটা পর্যায়ে যাইয়া আর যেতে পারবে না, থাইমা আবার সামনের দিকে চলে আসবে। এটা সামনের দিকেও একই অবস্থা, সামনের দিকে যাইয়া একটা পর্যায়ে যাইয়া থাইমা যাবে, থাইমা আবার নিচের দিকে চলে আসবে। কারণ কি? এটা হচ্ছে তার একটা সর্বোচ্চ স্থান। আমরা কিছুক্ষণ পরে পড়বো কিছু জিনিস নিয়ে, বিস্তার, বিস্তার। তো এটা হচ্ছে তার বিস্তার, মানে এখানে যায় সে আটকে যাবে। কারণ কি? এখানে যায় তার আর বল পাচ্ছে না, আর যাওয়ার জন্য ত্বরণ সরণ হচ্ছে না। তো সেই জন্য কি হইলো, এখানে যায় বলটা আটকায় গেছে, আবার সে পিছনের দিকে ব্যাক করলো। কেন? পিছনটা হচ্ছে এই যে এখানে যে স্থির অবস্থাটা ছিল, এই যে গ্র্যাভিটি এবং উপরের টান দুটোটা যদি সমান অবস্থায় থাকে, একদম দুটোটা যদি সমান হয়, এখানে দেখো এই জায়গাটা, শুধু এই জায়গাটা তুমি পয়েন্ট করো। এখানে যে গ্র্যাভিটি জি এর যে টানটা, নিচের দিকে যে জি এর টানটা, উপরে সুতার টানটা, দুটোটা কিন্তু সেম অবস্থায় আছে। এই জন্য এখানে কি বস্তুটা স্থির অবস্থায় আছে, একদম স্থির অবস্থায় আছে। আমি কি করছি, আমি এই বস্তুটাকে দোলাই দিছি। আমি এই বস্তুটাকে দোলাই দেওয়ার ফলে তো কি হইলো, ওই সামনের দিকে মুভ করলো। কেন মুভ করলো? আমি তাকে একটা বল দিয়ে দুলাই দিছি।
দোলাই দেওয়ার ফলে কি হলো, এই যে নিচের দিকে যে গ্র্যাভিটি আনতেছে না, তার থেকে বেশি বল দেওয়াতে সে সামনের দিকে গেছে। সামনের দিকে যাওয়ার ফলে একটা পর্যায়ে যায় সেরা ওর আর বল কুলাইতেছে না যে আরো উপরে উঠবে। ওটা হচ্ছে তার বিস্তার, যতটুকু পর্যন্ত সে যাইতে পারতেছে সেটা হচ্ছে তার বিস্তার, সর্বোচ্চ অবস্থানটা কি তার বিস্তার, ঠিক আছে। এটা হচ্ছে তার বিস্তার অবস্থান। এটার পরে সে ব্যাক করলো কেন, সাম্য অবস্থার টানে। তার সাম্য অবস্থার টানে সে ব্যাক করছে, মানে বিস্তার আইসা সে পিছনের দিকে আসছে তার সাম্য অবস্থার টানে, ঠিক আছে। তো সাম্য অবস্থার টানে আইসা কেন আবার ওদিকে গেল, ওদিকে গেছে কারণ হচ্ছে তার মধ্যে এখনো বল আছে, যে যে বলটা দিয়ে সে সাম্য অবস্থানে স্থির হতে পারছে না, আরো যাইতে পারবে। সেই জন্য সে কি করছে, পিছনের দিকে মুভ করছে। মুভ করে এখানে হচ্ছে সেম অবস্থা, এখানে হচ্ছে তার কাছে আর বল নাই যে উপরে যাবে। সো এখানে হচ্ছে তার আরেকটা মানে বিস্তার পয়েন্ট, এটা হচ্ছে তার বিস্তার পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তার পিছনের দিকে বিস্তার পয়েন্ট, এটা হচ্ছে সামনের দিকে বিস্তার পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে কি হলো, যখন এখানে এসে বস্তুটা থেমে গেল, আবার সাম্য অবস্থা থেকে মুভ করছে। তো মানে আমরা কি বুঝতেছি, প্রত্যেকটা বস্তুই সাম্য অবস্থামুখী। ওই সরল স্পন্দন গতিতে সবকিছুই সাম্য অবস্থানমুখী। তো সাম্য অবস্থান থেকে মনে করো যে এই যে ঘড়ির পেন্ডুলাম, তারপর হচ্ছে মনে করো আমরা সুতা দিয়ে কোনো রশি বাঁধলাম। তো রশি বাঁধার পরে আমরা যখন এটা ধুলাই দিব, তখন দেখবা যে বস্তুটা যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বল প্রয়োগ করবো না, কিছু প্রয়োগ করবো না, ততক্ষণ পর্যন্ত বস্তুটা থাকবে একটা সাম্য অবস্থানে, ঠিক আছে। তো যখন আমরা বল প্রয়োগ করব, তখনই বস্তুটা সামনে পিছনে যাবে। তো সামনে পিছনে যাবে যে তার সাম্য অবস্থার টানের কারণে সে কিছুক্ষণ পর পর বল হারাবে, বল হারাইয়া সে সাম্য অবস্থার দিকে ধাবিত হবে এবং সাম্য অবস্থায় এসে সে স্থির হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলার তো এটার যে উদাহরণগুলো আছে, আমরা অবশ্যই উদাহরণগুলা বই থেকে ক্লিয়ার করে দেখবো। কিছু উদাহরণ আছে, ওগুলা দ্বিতীয় অধ্যায়ে বেশি উদাহরণ আছে আর কি এগুলার। তো উদাহরণগুলো ক্লিয়ার করা পড়া আমরা উদাহরণগুলো মেমোরাইজ রাখবো। লাইক আমি যদি কিছু উদাহরণ বলি, তাহলে এই যে বললাম যে ঘড়ির পেন্ডুলাম, তারপরে ধরো দোলনা, তারপরে মনে করো যে তুমি এটা বলতে পারো যে একটা সুতার মধ্যে তুমি মানে পাথর বা ইট বাইতে সেটা তুমি ঝোলাচ্ছ, এটা হইতে পারে। তারপরে আরো হইতে পারে যে স্প্রিং এর যে উঠানামা, এটাও কিন্তু এক প্রকার ওটা সরল স্পন্দন গতি হয়ে যায়। তো এই স্পন্দন গতি কিন্তু মানে সরল স্পন্দন গতি কিন্তু এক প্রকার স্পন্দন গতির মধ্যেও পড়ে। তো তুমি এটাও লিখতে পারো স্প্রিং এর উঠানামা। তো তুমি এই উদাহরণগুলোর সাথে তুমি আরো কিছু উদাহরণ দ্বিতীয় অধ্যায়ে পাবা, অথবা তুমি চাইলে চ্যাটজিপিটি থেকেও সাজিয়ে নিতে পারো। আর এখন বইয়ে যেগুলো আছে 9-10-এ, বই থেকেই বেশি কোশ্চেন ইয়া করে, এক্সট্রা দিকে যায় না। এগুলো উদাহরণগুলো মাস্ট, এগুলো মনে রাখবা, কারণ উদাহরণ থেকে কোশ্চেন আসে।